রোজানা সে রাতে মিস র্যাচেলের সঙ্গে মিলিত হওয়ার চেষ্টা করেনি। পরদিন কাক ভোরে মিস্টার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে তাঁর প্রিয় হাঁটা পথে দেখা হলো। সার্জেন্ট কাফও কোত্থেকে এসে জুটে পড়লেন। কাল একটা কাজের মেয়ে আপনার সঙ্গে প্রাইভেটলি কথা বলেছে স্যার, সার্জেন্ট বললেন মিস্টার ফ্র্যাঙ্কলিনকে। তো বললেন মিস্টার ফ্র্যাঙ্কলিন, ও ব্যাপারে আমার বলার কিছু নেই, জেনে রাখুন। আলাপ চালু রাখার সুযোগ দিলেন না উনি। কাল সন্ধেই সুইং ডোর ঘটনার কথা ভাবলাম আমি। সার্জেন্ট যতটুকু শুনেছেন তাতে সন্দেহ করেছেন রোজানা মিস্টার ফ্র্যাঙ্কলিনের কাছে কোনো গোপন কথা ফাঁস করেছে। আচমকা রোজানাকে দেখতে পেলাম আমরা। ওর পেছনে পেনিলোপ। দেখে মনে হলো মেয়েটিকে বুঝিয়ে শুনিয়ে বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে চাইছে। সার্জেন্ট যেন দেখেননি ওদের, এমনি ভঙ্গিতে গলা চড়িয়ে বললেন, রোজানা মেয়েটা কিন্তু ভালো স্যার। আচ্ছা, ওর প্রতি আপনার কি কোনো হৃদয় দুর্বলতা আছে? মিস্টার ফ্র্যাঙ্কলিনও মেয়ে দুটিকে না দেখার ভান করে বললেন, একটুও নেই। ওর কথা শোনা মাত্র পিঠ ফেরালো রোজানা। পেনিলোপের সঙ্গে বাড়ি ফিরতে এবার আর এতটুকু আপত্তি করল না। সার্জেন্ট শান্ত স্বরে আমাকে বললেন, আমি ফ্রিজিং হল যাচ্ছি, 2টোর আগেই ফিরব। মিস্টার ফ্র্যাঙ্কলিন তার হাঁটা পথে বহুদূর এগিয়ে গেলে পেনিলোপ এলো আমার কাছে। বাবা, তুমি রোজানার সঙ্গে একটু কথা বলো, বলল ও। মিস্টার ফ্র্যাঙ্কলিনের কথায় খুব কষ্ট পেয়েছে ও। রোজানা এত সকালে এখানে কি করছিল? মিস্টার ফ্র্যাঙ্কলিনের সঙ্গে কথা বলবে বলে ঠিক করেছিল, বলল পেনিলোপ। ওকে বাধা দিতে বহু চেষ্টা করেছি, কিন্তু শুনল না। ওই ভদ্রলোকের কথাগুলো শোনার আগেই যদি বেচারিকে সরিয়ে ফেলতে পারতাম। মনটা খারাপ হয়ে গেল। রোজানাকে খুঁজতে গিয়ে দেখি বারান্দা ঝাড়ু দিচ্ছে। আমাকে দেখেও কাজ থামালো না। অগত্যা ওর হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিতে হলো। মা, মোলায়েম সুরে বললাম, তুমি কিছু একটা ব্যাপার মনের মধ্যে পুষে রেখেছ, কিন্তু তুমি তো আগে এমন ছিলে না। তোমার কি হয়েছে আমাকে বলো মা। মিস্টার ফ্র্যাঙ্কলিনকে বলবো। না হয় বিবি সাহেবকেই বলো, বাতলে দিলাম। উনি তো তোমাকে খুব ভালোবাসেন। ও আমার দিকে দীর্ঘ একটি মুহূর্ত চেয়ে থেকে চলে গেল। আমার আর করার কি আছে? পেনিলোপকে হাতছানি দিয়ে আমার সঙ্গে ডেকে নিলাম। এখন ডাক্তারের হাতে ছেড়ে দিতে হবে, বললাম। কিন্তু মিস্টার ক্যান্ডি এখনও অসুস্থ। তার সহকারী মিস্টার এজরা জেনিংসকে ডাকা যায়, কিন্তু কেউই তার সম্বন্ধে বিশেষ কিছু জানে না। তাছাড়া পেনিলোপের ধারণা, অচেনা ডাক্তার ডাকলে রোজানার ভালোর চেয়ে মন্দ হওয়ার সম্ভাবনাই বেশি। রোজানার অদ্ভুত আচরণের কথা বিবি সাহেবকে জানানো উচিত। তাই ওপরে তাঁর সিটিং রুমে গেলাম। কেউ নেই সেখানে। উনি মিস র্যাচেলের ঘরে। 2টো বাজতে 10 মিনিট বাকি থাকতে সার্জেন্ট কাফ ফ্রিজিং হল থেকে ফিরলেন। ভারতীয়দের জেরা করে এলাম, বললেন। কোনো সন্দেহ নেই ওরা হিরে চুরি করতেই এখানে এসেছিল। অবশ্য এটাও ঠিক, হিরে চুরির পেছনে ওদের হাত নেই। কিন্তু জেনে রাখুন, হিরে আমরা উদ্ধার করতে না পারলেও ওরা ঠিকই করবে। রোজানার ব্যাপারে খোঁজখবর নিলেন? ও যে দোকানে গিয়েছিল সেটা খুঁজে বার করেছি, বললেন। ও সুতি কাপড়ের একটা কাট পিস কিনেছে, শুধু নাইট গাউন বানাতে যতটুকু লাগে আর কি। বৃহস্পতিবার রাত 12টা থেকে 3টের মধ্যে লুকিয়ে মিস র্যাচেলের ঘরে ওই গিয়েছিল। দরজার কাঁচ রঙে ঘষা খেয়েছিল ওর নাইট গাউন। অমন আরেকটা না বানিয়ে ওটাকে নষ্ট করে কিভাবে? কিন্তু ওটা যে রোজানারই নাইট গাউন, তার প্রমাণ কি? আমি প্রশ্ন তুললাম।
মিস র্যাচেলের জন্যে কাপড়টা কিনে থাকলে, বললেন সার্জেন্ট। লেস আর রিবনও কিনতো, আর এক রাতের মধ্যে তাড়াহুড়ো করে নিশ্চয়ই বানাতো না। এখন প্রশ্ন হচ্ছে, পুরনো কাপড়টা একেবারে নষ্ট না করে লুকিয়ে রাখলো কেন? লুকানো কাপড়টা চোরাবালিতে খুঁজতে হবে, তবেই সত্যি কথাটা জানা যাবে। ক্যারিজ এসেছে মিস র্যাচেলকে খালার বাড়ি নিয়ে যেতে। বিবি সাহেব সবার আগে বেরিয়ে এসে সিঁড়ির পয়লা ধাপে দাঁড়িয়ে রইলেন মেয়ের অপেক্ষায়। একটু পরে মিস র্যাচেল নেমে এসে মাকে তাড়াহুড়ো করে চুমো খেলেন। পারলে আমাকে মাফ করে দিও মা, বলেই এক দৌড়ে ক্যারিজে গিয়ে উঠলেন। ক্যারিজের দরজা খুলে ধরেছিলেন সার্জেন্ট কাফ। আপনি চলে যাচ্ছেন বলে হীরা উদ্ধার করা আরও কঠিন হয়ে যাবে, বললেন। মিস র্যাচেল ওর দিকে ফিরেও চাইলেন না। গাড়ি ছাড়ো, কোচওয়ানকে আদেশ দিলেন। বিনা বাক্য ব্যয়ে দরজা লাগিয়ে দিলেন সার্জেন্ট। ঠিক এমনই সময় সিঁড়ি ভেঙে দৌড়ে নেমে এলেন মিস্টার ফ্র্যাঙ্কলিন। যাচ্ছ র্যাচেল? হাত বাড়িয়ে দিয়ে বললেন। গাড়ি চালাও, ধমকে উঠলেন মিস র্যাচেল। ভদ্রলোকের দিকে দৃষ্টিক্ষেপও করলেন না। মুখে ঘুষি খেয়ে যেন পিছিয়ে গেলেন তিনি। বেটারেজ, আমার দিকে ফিরে বললেন। চোখ ভরে গেছে জলে। যত জলদি পারেন আমার ট্রেনের ব্যবস্থা করুন, এই বলে বাড়িতে ঢুকে গেলেন। তার আগেই অবশ্য বিবি সাহেব সরে গিয়েছেন। তার মুখের চেহারায় বেদনা আর রাগের মিশ্র অবস্থান লক্ষ্য করেছি আমি। সিঁড়ির গোড়ায় দাঁড়িয়ে আমি আর সার্জেন্ট কাফ। আপনাদের ছোট মেম সাহেবের সঙ্গে কিন্তু একজন সঙ্গী আছে, বললেন সার্জেন্ট। তার নাম মুনস্টোন। আমি নিশ্চুপ রইলাম। সার্জেন্ট রোজানার সঙ্গে কথা বলতে চাইলেন। খোঁজ নিতে গিয়ে জানা গেল ও নিখোঁজ। কাজের লোকদের মধ্যে শেষ কে ওকে দেখেছে জানতে হবে, বললেন সার্জেন্ট। ন্যান্সি ওকে চিঠি হাতে সন্তর্পণে বেরোতে দেখেছে এবং কসাইয়ের লোককে ওটা পোস্ট করে দিতে বলতে শুনেছে। লোকটা চিঠি দেখে বলেছে কবসহোল ওর উল্টো পথে পড়ে। রোজানা তখন বলেছে চিঠি দেরিতে পৌঁছলেও ক্ষতি নেই। এ কথা শুনে লোকটা রাজি হয়ে চলে গেল। এরপরে রোজানাকে আর দেখা যায়নি। আমাকে ফ্রিজিং হল যেতে হবে, বললেন সার্জেন্ট। চিঠিতে ওর গুপ্ত জায়গার কথা থাকবে। কাজেই পোস্ট অফিসে চিঠিটা হাতাবো। তারপর যদি দেখি আমার সন্দেহ ঠিক, তখন মিসেস ইওল্যান্ডের সঙ্গে আবার দেখা করব। তিনি বেরোনোর আগেই ডাফি নামে কিশোর মালিটি তার সঙ্গে দেখা করে জানালো রোজানাকে আধ ঘন্টা আগে ফার জঙ্গলে দেখেছে ও সৈকতের দিকে দৌড়ে যাচ্ছিল। ডাফিকে নিয়ে সার্জেন্ট তক্ষুনি চোরাবালির উদ্দেশ্যে পা বাড়ালেন। খানিক পরে দৌড়তে দৌড়তে ফিরে এলো ছেলেটি, সার্জেন্টের লেখা চিরকুট নিয়ে। ওতে লেখা, শিগগিরই রোজানার একটা বুট পাঠান। ডাফির হাতে বুট পাঠিয়ে নিজেও পা চালিয়ে এগোলাম। সৈকতের কাছাকাছি পৌঁছতে বৃষ্টি নামল। সমুদ্র রীতিমতো ফুঁসছে। সার্জেন্ট কাফের কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে থাকতে দেখলাম তীরে। তার কাছে নেমে গেলাম, কিন্তু তার চোখ জোড়া দেখে প্রমাদ গুনতে হলো। আতঙ্কিত উনি। বুটটা একটা পদচিহ্নের ওপর রেখেছেন। ওটা সাউথ স্পিট নামের পাথুরে খাতটির দিক নির্দেশ করছে। পায়ের ছাপ অনুসরণ করে পাথর আর বালির মিলনস্থলে চলে এলেন উনি। পদচিহ্ন এখান থেকে আর ফেরেনি। নীরবে আমার দিকে চেয়ে রইলেন ভদ্রলোক। তারপর চোখ ফেরালেন সামনের পানিতে। তিনি কি ভাবছেন বুঝতে পারছি। শিউরে উঠল আমার সর্বাঙ্গ। দুজনে নিঃসাড়ে দাঁড়িয়ে রয়েছি বেলাভূমিতে। এমন সময় আমাদের একজন সহিস দৌড়ে এলো বাড়ি থেকে। আমার হাতে দিল একটা চিরকুট। বন্ধুভাবাপন্ন বুড়ো মানুষটিকে
শেষ বিদায় জানিয়ে গেছে রোজানা স্পেয়ারম্যান। মিস্টার বেটারেজ, আমাকে ক্ষমা করে দেবেন। আমি চোরাবালির কবরে নিজের আশ্রয় খুঁজে পেয়েছি। দুনিয়ার লীলা খেলা সাঙ্গ করে চলে গেলাম আমি। আপনি আমার জন্য অনেক করেছেন। আপনাকে কৃতজ্ঞতা জানানোর ভাষা আমার নেই। মুষলধারে বৃষ্টি পড়ছে, তারই মধ্যে ভগ্ন হৃদয়ে বাড়ির পথ ধরলাম আমরা। গোটা বাড়ি থমথম করছে। সার্জেন্ট পেনিলোপকে জিজ্ঞেস করলেন ও রোজানার আত্মহত্যার কারণ জানে কিনা। ও বলল, মিস্টার ফ্র্যাঙ্কলিনকে না পাওয়ার দুঃখই মেয়েটিকে আত্মহননের পথে ঠেলে দিয়েছে। সেজন্যে তো আর উনি দায়ী নন, বললাম আমি। ওকে ওর মতো যেতে দেয়া উচিত। এসব ঝামেলায় জড়ানোর কি দরকার? আধ ঘন্টা পরে মিস্টার ফ্র্যাঙ্কলিন খালার সিটিং রুম থেকে বেরিয়ে এলে আমার সঙ্গে দেখা হয়ে গেল। বললেন, আমাকে আর সার্জেন্টকে নাকি ডেকে পাঠিয়েছেন বিবি সাহেব। গেলাম আমরা। মেয়েটা খুব সম্ভব চোরাই হিরে সম্বন্ধে এমন কিছু জানত, বিবি সাহেবকে বললেন সার্জেন্ট, যা ওর পক্ষে চেপে রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। আর সেজন্যেই নিজেই নিজের জান নিয়ে নিয়েছে। তবে আমার ধারণা ঠিক কিনা তা বলতে পারবেন বিশেষ একজন মানুষ। কে এসে? বিবি সাহেবের প্রশ্ন। উনি এখন এ বাড়িতে নেই, জবাব দিলেন সার্জেন্ট। আমার মেয়ের কথা বলতে চাইছেন তো? বললেন বিবি সাহেব। আপনার ধারণা ও নিজেই কোনো কারণে হিরেটা লুকিয়ে রেখে সবাইকে ভোগাচ্ছে? ঠিক তাই মাই লেডি। ও এমন কাজ করতে পারে না। আমি তো ওর মা, আমি ওকে চিনি। আমার দৃষ্টিকোণ থেকে একটু দেখতে চেষ্টা করুন, মোলায়েম স্বরে বললেন সার্জেন্ট। কম বয়সী মেয়েদের এমন অনেক দেনা থাকে যার কথা তার একান্ত আপনজনেরাও জানতে পারে না। আমার বিশ্বাস ঋণ শোধ করতে হিরেটা গোপনে বেচে দিতে বাধ্য হয়েছেন তিনি। আর সেজন্যেই যারা হিরে উদ্ধারের ব্যাপারে সচেষ্ট তাদেরকে তার সহ্য হচ্ছে না। তিনি নিজের কাপড় চোপড়ও ঘাঁটতে দিতে চাইলেন না। এর কারণ কি থাকতে পারে? রোজানা ওয়াশিং বুক নিয়ে এলে ওকে আমি চিনে ফেলেছি। ওকে হীরের ব্যাপারে জড়িত মনে হয়েছে আমার। নিজে যেহেতু চোর ছিল সেহেতু ওর নিশ্চয়ই জানা আছে চোরাই মাল মোট টাকায় কে কিনে নিতে পারে, দু শব্দটিও না করে। এই রহস্যের কিনারা করার জন্যে আমি সোজাসাপটা রাস্তা ধরতে চাই। মিস ভেরিন্ডারকে বলবো রোজানা মারা গেছে। দেখি ওর কি প্রতিক্রিয়া হয়। হয়তো সব কথা বলেও ফেলতে পারেন। আপনি কি বলেন, ইয়োর লেডিশিপ? ঠিক আছে, তবে কাজটা আমি করব। আপনি এখানে থাকবেন, আমি যাব ফ্রিজিং হলে। আজ রাতের মধ্যেই ফলাফল জানতে পারবেন আপনি। খানিকক্ষণ পরেই ক্যারিজে চেপে বসলেন তিনি ফ্রিজিং হলের পথে। সম্ভাব্য সময়ের আগেই ফিরে এলো ক্যারিজ। সহিস দুটো চিঠি এনে দিল, একটি আমার এবং আরেকটি মিস্টার ফ্র্যাঙ্কলিনের। আমার চিঠির ভেতরে একটি চেক সার্জেন্ট কাফের জন্য। আমি চিঠিটা পড়ে শোনালাম ওকে। প্রিয় গ্যাব্রিয়েল, সার্জেন্ট কাফকে বলবে আমি আমার প্রতিশ্রুতি মোতাবেক কাজ করেছি। মিস র্যাচেল বলেছে রোজানার সঙ্গে একান্তে কখনোই কথা হয়নি তার। হিরে চুরির রাতে দুজনে মিলিতও হয়নি। ও দিব্যি দিয়ে বলছে কোথাও কোনো দেনা নেই ওর। আর বুধবার হিরেটা ক্যাবিনেটে রেখে দেবার পর থেকে ওটার কথা জানে না সে। পাথর কিভাবে গায়েব হতে পারে সে ব্যাপারেও মুখ খুলতে রাজি নয় ও। শুধু বলেছে সময় হলে সবই জানতে পারবে। দেখবে, তুমি ছোট হও এমন কোনো কাজ আমি করিনি। চিঠিটা সার্জেন্ট কাফকে পড়ে শুনিও আর চেকটা দিও। ওকে বলো আর তদন্তের প্রয়োজন নেই। চেকটার দিকে একদৃষ্টে চেয়ে রইলেন সার্জেন্ট। প্রাপ্যের চেয়ে অনেক বেশিই দিয়েছেন। শেষতক বললেন,
তবে যাওয়ার আগে 3টে ভবিষ্যৎবাণী করে যাচ্ছি, পরে মিলিয়ে দেখবেন। কবস হলে রোজানা চিঠি পৌঁছানোর পর ইয়োল্যান্ডদের কাছ থেকে কিছু না কিছু শুনতে পাবেন আপনারা। ভারতীয় লোকগুলোর কথাও দেখবেন কানে আসছে আবার। মিস র্যাচেল ফ্রিজিং হলে থাকুন বা লন্ডনে, ওরা ওর পিছু ছাড়বে না। আর 3 নম্বরে লন্ডনের এক সুদখোরের নাম ঠিকানা লিখে দিচ্ছি, দেখবেন ঠিকই কাজে আসছে। একটা সাদা পৃষ্ঠায় লিখলেন, মিস্টার সেপ্টিমাস লুকার, মিডলসেক্স প্লেস, ল্যাম্বেথ, লন্ডন। সময়ই বলবে, বললেন, আমার কথা ফলে কিনা। যাকগে, যোগাযোগ রাখবেন কিন্তু। করমর্দন করে দৃপ্ত পায়ে বেরিয়ে গেলেন বাড়ি ছেড়ে। সে রাতের ট্রেনে মিস্টার ফ্র্যাঙ্কলিনও বিদায় নিলেন। পরদিন বিবি সাহেবের চিঠি পেলাম, মিস র্যাচেলকে নিয়ে সোমবার লন্ডনে যাচ্ছেন। পেনিলোপ এবং আরেকজন মেইডকে বিশেষ বিশেষ কাপড় চোপড় গোছগাছ করে কোথায় দেখা করতে হবে জানিয়ে দিয়েছেন। বেশিরভাগ কাজের লোককে ওদের দুজনের সঙ্গে যেতে বললেও এখানকার দেখাশোনার জন্যে আমাকে থাকতে নির্দেশ দিয়েছেন। সোমবার সার্জেন্ট কাফের প্রথম ভবিষ্যৎবাণীটি ফলে গেল। বাগানে হাঁটছি আপন মনে, হঠাৎ দেখা হয়ে গেল ইয়োল্যান্ডের মেয়ে খোঁড়া লুসির সঙ্গে। ফ্র্যাঙ্কলিন ব্লেক লোকটা কোথায়? কর্কশ কণ্ঠে প্রশ্ন ছুড়ল। তুমি ওভাবে কথা বলছো কেন? কেন বলবো না, ওই তো রোজানার মৃত্যুর জন্য দায়ী, প্রায় চেঁচিয়ে উঠল মেয়েটি। ওর সঙ্গে তোমার কি দরকার? ওকে রোজানার একটা চিঠি দেব। দেখা হবে না বললাম আমি, কাল রাতে উনি লন্ডন চলে গেছেন। চিঠিটা দাও, পোস্ট করে দেব। না, নিজের হাতে দেব, বলল লুসি। চিঠিটা ওর দরকার হলে এখানে এসে নিয়ে যাবে। এই বলে খোঁড়াতে খোঁড়াতে কবস হোলের দিকে চলে গেল। মঙ্গলবার সকালে পোস্টম্যানের হাতে 2টো চিঠি এলো। একটিতে জানলাম বিবি সাহেব আর মিস র্যাচেল লন্ডন পৌঁছেছেন, এবং আরেকটি জানালো মিস্টার ফ্র্যাঙ্কলিন এরই মধ্যে ইংল্যান্ড ত্যাগ করেছেন। কোথায় গেছেন কেউ জানে না। কেউ যেন জল ঢেলে দিল আমার উৎসাহে। তার মানে লুসির সঙ্গে ওর আর দেখা হচ্ছে না। রোজানার চিঠিতে কি আছে তাও তো জানা সম্ভব হবে না। বৃহস্পতিবার পেনিলোপের চিঠিতে সর্বশেষ খবর জানা গেল, মিস র্যাচেলকে দেখে ডাক্তার বলেছেন উনি সম্পূর্ণই সুস্থ আছেন, তবে তার মন ভালো রাখার ব্যবস্থা করতে হবে। তো বেশ কিছু পার্টি দেয়া হলো। মিস্টার গডফ্রেও এলেন। বিবি সাহেবের শরীরটা ভালো যাচ্ছে না। 2বার উকিলের সঙ্গে বৈঠক করলেন। এ পরিবারের গরিব আত্মীয়া মিস ক্ল্যাক খুব ঘন ঘন আনাগোনা করছেন। পেনিলোপের ধারণা মহিলা শীঘ্রই আবার বিরক্তির কারণ হয়ে দাঁড়াবেন। শনিবার লন্ডনের একটি খবরের কাগজ এলো সার্জেন্ট কাফের তরফ থেকে। একটা পুলিশ রিপোর্ট মার্ক করে পাঠিয়েছেন উনি। রিপোর্টে পড়লাম, ল্যাম্বেথ কোর্ট সমাপ্তি ঘোষণার অব্যবহিত পূর্বে মিস্টার সেপ্টিমাস লুকার স্থানীয় জজের পরামর্শ কামনা করেন। তাঁর বক্তব্যে জানা যায় 3 জন ভারতীয় সারাদিন ধরে তাঁকে বিরক্ত করেছে। পুলিশ কর্তৃক বিতাড়িত হওয়ার পরও সাহায্য প্রার্থনার উছিলায় জোরপূর্বক গৃহে প্রবেশের চেষ্টা চালায় তারা। মিস্টার লুকার ডাকাতির আশঙ্কা করছেন। মাত্র গতকাল তিনি একজন ভিনদেশি গজদন্ত কারিগরকে চোর সন্দেহে চাকরি থেকে বরখাস্ত করেছেন। তার ধারণা সে 3 ভারতীয়র সঙ্গে যোগসাজশে তার ক্ষতির প্রচেষ্টায় লিপ্ত। সার্জেন্ট ঠিকই বলেছিলেন। 1 সপ্তাহ লাগেনি, তার সবকটা ভবিষ্যৎবাণী ফলে গেছে। সোমবার লুসির সঙ্গে কথা হলো। এইমাত্র 3 ভারতীয় আর লন্ডনের সুদখোরের খবর জানলাম। তাছাড়া মিস র্যাচেলও স্বয়ং লন্ডনে উপস্থিত। আমার যতটুকু এখতিয়ার বলেছি। এবার বিদায়ের পালা। হীরার কাহিনী
লন্ডনে পুনরারম্ভ হবে। অভিশপ্ত হীরা গল্পটির দ্বিতীয় পর্ব। সত্য উদ্ঘাটন 1848 থেকে 1849। প্রথম কাহিনী, স্যার জন ভেরিন্ডারের ভাগ্নি মিস ক্ল্যাকের ভাষ্য। মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেক আমাকে অনুরোধ করেছেন মুনস্টোনের কাহিনী লিখতে। আমার মামি লেডি ভেরিন্ডারের লন্ডনের বাড়িতে আমার উপস্থিতিতে যা যা ঘটেছে বলতে বলা হয়েছে আমাকে। 1848 সালের 3রা জুলাই সোমবার দিন মামির লন্ডনের বাড়ির কড়া নাড়লাম। মামি আর মামাতো বোন সপ্তাহখানেক আগে ও বাড়িতে এসেছেন জেনেছি। মামির কাছে চিরকুট পাঠিয়েছিলাম আমি ওদের কোনো কাজে আসতে পারি কি না জানতে চেয়ে। ফলশ্রুতিতে পরদিন দাওয়াত দিলেন উনি। সেদিন সন্ধেই একটি দাতব্য সমিতির সভা ছিল। আমার পরিচিত মিস্টার গডফ্রে অ্যাবেলওয়াইট আর আমি একই সমিতির সভ্য। তিনি উপস্থিত থাকবেন ভেবেছিলাম, কিন্তু আমাকে হতাশ করে দিয়ে তিনি এলেন না। কারণটা জানতে পারলাম একজন সহ সদস্যের মুখে। মিস্টার গডফ্রে গত শুক্রবার লম্বার্ড স্ট্রিটের একটি ব্যাংক থেকে টাকা তুলেছেন। বেরোনোর মুখে একজন সম্পূর্ণ অপরিচিত লোকের মুখোমুখি পড়ে গেছেন। তার সঙ্গে ভদ্রতাসূচক কথাবার্তা বিনিময়ের পরে বিচ্ছিন্ন হয়েছেন। মিস্টার গডফ্রে বাড়ি ফিরে দেখেন একটি ছেলে তার জন্যে চিঠি হাতে অপেক্ষা করছে। নর্থ আমল্যান্ডের একটি বাড়িতে যেতে বলা হয়েছে ওকে। এক বৃদ্ধা ভদ্রমহিলা নাকি মোটা অঙ্কের টাকা দান করবেন সমিতিতে। মিস্টার গডফ্রে কালক্ষেপণ না করে রওনা হলেন। বাড়ির পেছন দিকের একটি ফাঁকা ঘরে বসানো হলো তাকে। একটা প্রাচীন ভারতীয় পুঁথি দেখছেন। এমনই সময় পেছন থেকে গলা টিপে ধরল কে যেন। চোখ মুখ বেঁধে ফেলার আগে লোকটার গাঢ় বাদামি হাত জোড়া দেখতে পেলেন কেবল। দুজন মিলে মেঝেতে ছুঁড়ে দিল ওকে। তৃতীয় আরেকজন হাতড়াচ্ছে পকেট। ভিন্ন ভাষায় কী সব কথাবার্তাও চালাচালি হলো। তারপর ওকে হাত পা বেঁধে চেয়ারে বসিয়ে রেখে চলে গেল ওরা। কিছুক্ষণ পরে দুজন আগন্তুক ওকে বাঁধনমুক্ত করলেন। জানা গেল আগের দিন কোন এক ভদ্রলোক ভাড়া নিয়েছেন ঘরগুলো 1 হপ্তার টাকা মিটিয়ে। উনি নাকি বলেছেন পূব থেকে 3 জন মেহমান বেড়াতে আসছেন, থাকবেন এখানে। শুক্রবার সকাল সকাল 2 জন এসে উঠেছেন, আর তৃতীয় জন এসেছেন মিস্টার গডফ্রের আগমনের সামান্য আগে। বাড়ির মালিক এবং তার স্ত্রী 3 বিদেশি আর একজন ইংরেজকে একসঙ্গে বাড়ি ত্যাগ করতে দেখেছেন। মেহমানকে একা রেখে ওরা চলে গেল বলে সন্দেহ হয়েছে তাদের। তাই দেখতে এসেছেন কি ব্যাপার। মিস্টার গডফ্রের পকেটের জিনিসপত্র মেঝেতে ছড়ানো ছিটানো, তবে কিছু খোয়া গেছে বলে মনে হলো না। লন্ডনের আরেক ভদ্রলোকের কপালেও একই রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। তার নাম সেপ্টিমাস লুকার। তবে তার ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে তিনি একটি কাগজ খুইয়েছেন। সেদিনই ব্যাংকে গচ্ছিত রাখা একটি মূল্যবান জিনিসের রসিদ। কাগজটা কারো কাজে আসবে না, কারণ কেবলমাত্র মালিকই পারবেন জিনিসটিকে ব্যাংক থেকে ওঠাতে। পুলিশকে 2টো ঘটনায় অবহিত করা হয়েছে। তারা নিশ্চিত এর পেছনে ডাকাতদের হাত আছে। ডাকাতেরা স্পষ্টতই নিশ্চিত ছিল না মিস্টার লুকার তাঁর মহামূল্যবান পাথরটি আর কারো কাছে জিম্মা রেখেছেন কিনা। তাই বেচারা মিস্টার গডফ্রে ব্যাংকের দোরগোড়ায় ওর সঙ্গে কথা বলে বিপদে পড়েছেন। ডাকাতরা মনে করেছে পাথরটা হয়তো ওর কাছেই আছে। মঙ্গলবার ভেরিন্ডার মামির কাছে গেলাম। দেখি কি উদ্বিগ্ন চোখে বারবার মেয়ের দিকে চাইছেন।
র্যাচেলকে দেখে পরিচিত যে কেউ আঁতকে উঠবে। কি হাল হয়েছে ওর? খুব উত্তেজিত দেখাচ্ছে ওকে। দুপুরে খাওয়া শেষে বলল, আমি লাইব্রেরিতে যাচ্ছি মা, যদি গডফ্রে আসে তো খবর পাঠিও। মিস্টার গডফ্রে এলেন। আমরা জানতে চাইলাম তার সদ্যলব্ধ অভিজ্ঞতার কথা। আর বলবেন না, মরেও তো যেতে পারতাম, ক্ষুব্ধ কণ্ঠে বললেন। ব্যাপারটা নিয়ে আলাপ করতে ভালো লাগে না। এ সময় র্যাচেল ঘরে ঢুকল। কি খবর গডফ্রে? বলল। বলো তো শুনি, কি অ্যাডভেঞ্চার করে এলে? কেন, কাগজে তো সবই বেরিয়েছে। ঈষৎ ক্ষুণ্ণ হলেন ভদ্রলোক। গডফ্রে ও ব্যাপারে আলোচনা হোক চায় না, নরম গলায় বললেন মামি। কেন? র্যাচেল অবাক। চাও না কেন? ভদ্রলোককে হাত ধরে টেনে ঘরের ওপাশে জানালার ধারে চেয়ারে নিয়ে বসালো। তোমাকে আর মিস্টার লুকারকে কি একই দল হেনস্থা করেছে? তাতে কোনো সন্দেহ নেই। এই লোকগুলোই তো আমাদের দেশের বাড়িতে গিয়েছিল, তাই না? মুখ দেখার আগে ওরা আমার চোখ বেঁধে ফেলেছিল। মিস র্যাচেল নাছোড়বান্দা, মিস্টার লুকারের কথা কিছু বলো শুনি। চিনলে তো বলবো, ব্যাংকে শুধু একবার দেখা হয়েছিল, ব্যাস, ও পর্যন্তই। ভদ্রলোকের একটা ব্যাংক রিসিট ছিনতাই হয়েছে। কিসের ওটা? একটা দামি পাথরের। তবে কি ওটা? কথা শেষ করল না র্যাচেল। চেহারা ক্রমশ ফ্যাকাশে হয়ে যাচ্ছে। মনে হলো এই বুঝি জ্ঞান হারিয়ে ফেলবে, কিন্তু সামলে নিল। ওটা কি মুনস্টোন? ও ভারতীয় হিরেটার নামোচ্চারণ করা মাত্র গডফ্রে সাহেবের অস্বস্তি লক্ষ্য করলাম। লোকে তো তাই বলছে, বললেন, কিন্তু মিস্টার লুকার বলছেন কোনোদিন নাকি ওটার নামও শোনেননি। লোকে তোমার ব্যাপারে কি বলা বলি করছে? লোকের ধারণা আমি হিরেটা ওই ভদ্রলোকের কাছে বন্ধক রেখে টাকা ধার নিয়েছি। র্যাচেল লাফিয়ে উঠে দাঁড়ালো। সব আমার দোষ। আমার জিনিস আমি যা খুশি তাই করতে পারি, কিন্তু আমার জন্যে একজন নিরপরাধ মানুষ কেন দোষী হবে? মামি চেয়ার থেকে অর্ধোত্থিত হয়ে আবার বসে পড়লেন। আমাকে নিচু স্বরে ডেকে ওষুধের শিশি দেখালেন। পানিতে 6 ফোঁটা ফেলে দাও, ফিসফিস করে বললেন, র্যাচেল যেন না দেখে। ওষুধ দিলাম র্যাচেলের অলক্ষ্যে। তুমি চিন্তা করো না র্যাচেল, বললেন মিস্টার গডফ্রে। ওসব কথাই আমার কোনো ক্ষতি হবে না। মানুষ আমাকে ভালো করেই চেনে। না না, তা হোক, বলে উঠল র্যাচেল। মা, মিস ক্ল্যাক, হিরে কে নিয়েছে আমি জানি। গডফ্রে নির্দোষ। লোকাল জজের সামনে হলফ করে বলবো আমি। মামি আমার হাত চেপে ধরে ফিসফিস করে বললেন, তুমি আমাকে আড়াল করে দাঁড়াও, র্যাচেল যেন না দেখে। ওর চেহারায় নীলচে ছোপ দেখে উদ্বিগ্ন বোধ করলাম। এই কয়েক ফোঁটাই যথেষ্ট, সামলে নেব মিনিট দুয়েকের মধ্যে, বলে চোখ বুজলেন। মিস্টার গডফ্রেকে মিস র্যাচেলের সঙ্গে মৃদু বাদানুবাদ করতে শুনলাম। তোমার খামোখা এসবে জড়ানোর কোনো দরকার নেই, বললেন ভদ্রলোক। তোমার তো একটা সম্মান আছে। কিসের সম্মান? জোরে হেসে উঠল র্যাচেল। ইংল্যান্ডের সেরা গোয়েন্দাদের বক্তব্য হচ্ছে আমি নিজেই নাকি নিজের হীরা চুরি করেছি দেনা পরিশোধ করতে। তুমি তোমার নির্দোষিতা প্রমাণের জন্যে একটা বিবৃতি তৈরি করো, আমি সই করে দেব। মিস্টার গডফ্রে তাই করলেন, আর তাতে স্বাক্ষর করল র্যাচেল। সহসা সদর দরজায় টোকার শব্দে সচকিত হলাম আমরা। র্যাচেল বলল, বন্ধুরা ফুল প্রদর্শনীতে আমাকে নিয়ে যেতে এসেছে। ওষুধে কাজ হয়েছে, মামিকে এখন বেশ সুস্থ দেখাচ্ছে। যাও বন্ধুদের সঙ্গে ঘুরে এসো গে, বললেন মেয়েকে। র্যাচেল বিদায় নিয়ে চলে গেলে মিস্টার গডফ্রে আমাদের সামনে এসে দাঁড়ালেন। বিবৃতিপত্র
আর একটি দেয়াশলাই বাক্স তাঁর হাতে। আমি এটা পুড়িয়ে ফেলতে চাই বলে বিবৃতিপত্রটিতে আগুন ধরিয়ে দিলেন। ওটা ছাই হয়ে গেলে আমাদের কাছ থেকে বিদায় নিলেন। মামিকে জিজ্ঞেস করলাম, এখন কেমন বোধ করছেন? ভালো, বললেন। ড্রসিলা, আমার একটা গোপন কথা শুধু আমার বোন মিসেস অ্যাবেলওয়াইট আর উকিল সাহেব ব্রাফকে বলেছি। আর তুমি তো নিজের চোখেই দেখলে, ব্রাফ সাহেব 5টা নাগাদ আসবেন। একটু অপেক্ষা করো। আমার উইল সাইনের সময় তুমিও সাক্ষী থাকতে পারবে। মামির উইল, ওষুধের ফোঁটা আর তার মুখের নীলচে ভাব ভেসে উঠল চোখের সামনে। ব্যাপারটা আর গোপন রইল না। জটিল রোগে ভুগছি আমি, বললেন মামি। র্যাচেলকে ডাক্তার দেখাতে লন্ডনে নিয়ে এসেছিলাম বলে যাচ্ছেন। কিন্তু একজন ডাক্তার বললেন মেয়ের চেয়ে আমারই নাকি চিকিৎসার বেশি প্রয়োজন। 2 বছরের বেশি সময় ধরে হার্টের অসুখে ভুগছি। ডাক্তাররা জবাব দিয়ে দিয়েছে, আমি আজ আছি তো কাল নেই। কিন্তু আমি চাই না র্যাচেল কথাটা জানুক। মামি আমাকে বিশ্বাস করে সব জানালেন, তাই খুব ভালো লাগলো। তখনই বাড়ি চলে গেলাম ওর জন্যে কটা ধর্মীয় বই নিয়ে আসতে। ফিরলাম 5টার আগেই। ইতিমধ্যে ডাক্তার এসেছেন মামির কাছে, আর মিস্টার ব্রাফ লাইব্রেরিতে অপেক্ষায় রয়েছেন। আমিও ওখানে গেলাম। তা কেমন চলছে আপনাদের সমিতি? কথা পারলেন উকিল ভদ্রলোক। আপনাদের মিস্টার গডফ্রে অ্যাবেলাইটের খবর টবর কি? ক্লাবে ওর সম্পর্কে একটা দারুণ ইন্টারেস্টিং খবর শুনলাম। আমিও শুনেছি, বললাম, কিন্তু কথাটা সত্যি না। তাঁর সমিতির মহিলাদের মতন সবাই তো আর ওর ভক্ত নয়, বললেন ভদ্রলোক। হিরে চুরি যাওয়ার সময় ও বাড়িতে উনি ছিলেন। ওই ঘটনার পর তিনিই সবার আগে লন্ডনে গেছেন। স্বভাবতই তাঁর উপর লোকের সন্দেহ পড়বে। সার্জেন্ট কাফ মিস ভেরিন্ডারকে ছাড়া আর কাউকে সন্দেহ করছেন না। সার্জেন্ট র্যাচেলকে আমার মতন চিনলে সন্দেহ করতে পারতেন না। তবে বলুন শুনি মিস্টার ব্রাফ, বললাম। মিস্টার গডফ্রে খানিকক্ষণ আগেও এ বাড়িতে ছিলেন এবং র্যাচেল আমাদের সামনেই তাকে নির্দোষ বলেছে। এবার বিশ্বাস হচ্ছে? থতমত খেয়ে গেছেন উকিল ভদ্রলোক। ওকে সব খুলে বললাম। র্যাচেল ওকে নির্দোষ বলে থাকলে আর অবিশ্বাস করি কি করে? যাক, জেনে ভালোই হলো। কেউ ওকে দোষী ভাবলে প্রতিবাদ করতে পারবো। পায়চারি করতে লাগলেন তিনি। হিরে খোয়া যাওয়ার সময় মিস্টার ফ্র্যাঙ্কলিন ব্লেকও কিন্তু ছিলেন ও বাড়িতে। আর বাজারে তাঁর দেনার কথাটাও সবাই জানে। মিস্টার ব্রাফ একদৃষ্টে চেয়ে রইলেন আমার দিকে। এক্ষেত্রে 2টো ব্যাপার ভাবার আছে, বললেন তিনি। ফ্র্যাঙ্কলিন সাহেবের পাওনাদারদের বেশিরভাগই জানে উনি বড়লোকের ছেলে, টাকা মার যাবে না। আর লেডি ভেরিন্ডারের মুখে শুনেছি তাঁর মেয়ে ওকে বিয়ে করতে রাজি ছিলেন। কাজেই হিরে চুরি উনি করতে যাবেন কেন? এমনিতেই তো পেয়ে যেতেন। কোনো সন্দেহ নেই মিস ক্ল্যাক, মিস্টার গডফ্রের মতন মিস্টার ফ্র্যাঙ্কলিনও নির্দোষ। কিন্তু এত কিছুর পরেও কেউ না কেউ লন্ডনে নিয়ে এসেছেন হিরেটা। আর এখন মিস্টার লুকার বা তাঁর ব্যাংকারের জিম্মায় আছে ওটা। এ সময় একজন কাজের লোক এসে জানালো মামি আমাদের ডেকেছেন। মিস্টার ব্রাফ তার কাগজপত্র আর আমি বইগুলো তুলে নিলাম। নিঃসারে এগোলাম মামির ঘরের দিকে। উইল স্বাক্ষরে সময় বেশি লাগলো না। স্যামুয়েলকে 2 নম্বর সাক্ষী হিসেবে রাখা হলো। মাত্র 2 মিনিটের মধ্যেই কাজ শেষ। আমরা একাকী হলে মামি সোফায় শরীর এলিয়ে দিলেন। ভেবো না তোমার কথা ভুলে গেছি, বললেন। মরার আগে তোমাকে ছোট্ট একটা উপহার দিয়ে যাব। আপনি এখন বিশ্রাম নিন তো, ওসব নিয়ে ভাবতে হবে না, বললাম।
তারপর বইগুলো রেখে দিয়ে কাল আসবো বলে বিদায় নিলাম। পরদিন সকালে মামির বাড়িতে যেতে তৈরি হচ্ছি, এমন সময় এলো স্যামুয়েল, বগলে একটা পার্সেল। বিবি সাহেব পাঠিয়েছেন, ভেতরে চিঠিও আছে বলল। মামি বাড়ি আছেন কি না জানতে চাইলাম। নেই বলল, বেড়াতে গেছেন। মিস র্যাচেল আর মিস্টার গডফ্রেও সঙ্গে আছেন। মিস্টার গডফ্রে ব্যস্ত মানুষ, অলস লোকদের মতন তাঁর তো হাওয়া খেয়ে বেড়ানোর কথা নয়। তাই প্রশ্ন করে আর একটু ভিতরের কথা জেনে নিলাম। র্যাচেল সে রাতে নাচবে, আর তাকে সঙ্গ দেবেন মিস্টার গডফ্রে। পরদিন একটা কনসার্টেও যাবেন ওরা। একাকী হলে পার্সেলটা খুললাম। মামি আমাকে কিছু দেবেন বলেছিলেন, তাই পাঠালেন নাকি? না, ডাক্তারের নির্দেশে নাকি আমার রেখে আসা 12টা বই ফেরত পাঠাতে হয়েছে। চিঠিতে মামি লিখেছেন, ডাক্তারের পরামর্শ অমান্য করার সাহস তার নেই। মনটা দমে গেল। সকালে যাওয়ার কথা থাকলেও যেতে যেতে বেলা 2টো বেজে গেল। তাই আবার ও বাড়ি গিয়ে শুনি মামি বিশ্রামে আছেন। কি আর করা, অপেক্ষা করতে লাগলাম। বাড়ি খাঁ খাঁ করছে। র্যাচেল বোধ হয় বাইরে চলে গেছে। এলোমেলো ঘুরে বেড়াচ্ছি। হঠাৎ সদর দরজায় টোকা পড়ল। আমি লাইব্রেরিতে ঢুকে পড়ার আগেই চাকর গেল সাড়া দিতে। পর মুহূর্তে ড্রয়িং রুমের দিকে আগুয়ান পায়ের শব্দ শোনা গেল। মনে হলো বুঝিবা সেই ডাক্তার এসেছেন, যে লোক আমার সমস্ত বই ফেরত পাঠাতে বলে আমাকে অপমান করেছেন। তার মুখোমুখি হওয়ার ইচ্ছে আমার একটুও নেই। কাজেই পর্দার আড়ালে গা ঢাকা দিলাম। আগন্তুককে আনমনে কথা বলতে বলতে পায়চারি করতে শুনলাম। ভুল হলো না তো? ডাক্তার নাকি অন্য কেউ? পর্দা সামান্য ফাঁক করে কান পেতে রইলাম। আজই বলবো। কানে এলো, গলাটা গডফ্রে অ্যাবেলওয়েটের। পর্দা থেকে পড়ে গেল আমার হাত। ভদ্রলোক আজই বলবেন কিছু একটা, কিন্তু কি সেটা? আচমকা আরেকজনের কণ্ঠ শোনা গেল, র্যাচেল। এখানে হাঁটাহাঁটি করছো যে গডফ্রে? বলল। লাইব্রেরিতে যাওনি কেন? সোফায় বসল র্যাচেল। খাটো গলায় হেসে জবাব দিলেন মিস্টার গডফ্রে, মিস ক্ল্যাক ওখানে আছেন যে, তাই। এখন আর দেখা দেওয়ার উপায় নেই। পর্দাটা এমনভাবে ফাঁক করে রাখলাম যাতে চোখ কান দুটোই ব্যবহার করতে পারি। মায়ের শরীর আজ বড্ড খারাপ, বলল র্যাচেল। আজ আর আমার বাইরে যেতে ইচ্ছে করছে না। কিন্তু তুমি যাবে না? না, থাক, তোমার সঙ্গে গল্প করতেই ভালো লাগবে। র্যাচেলের দিকে চেয়ে বসে রইলেন তিনি। একটু পরে সামান্য ঝুঁকে মেয়েটির একটি হাত নিজের হাতে নিলেন। র্যাচেল, এমন দিন কবে আসবে যেদিন আমরা নিজেদের শুধু বন্ধু না, তার চেয়েও বেশি কিছু ভাবতে পারবো? গলা কেঁপে গেল ওর। র্যাচেলকেও দেখলাম একটু ঝুঁকে এলো। তুমি কি আমাকে সত্যিই পছন্দ করো গডফ্রে? জানো, আমার এখন মনের যে অবস্থা, আমি যেন বেঁচেও মরে আছি। নিজেকে ভীষণ ঘেন্না হয়। ওভাবে বলো না র্যাচেল। পাথরটা খোয়া যাওয়াতে তুমি একটু কেমন যেন হয়ে গেছো সত্যি, তবে আমি মুনস্টোনের কথা বলছি না। মুনস্টোনের গোমর ফাঁস হয়ে গেলে সবাই জেনে যাবে আমি একটা ব্যাপার লুকিয়ে রেখেছিলাম। কিন্তু আমি আসলে কিছুই লুকাতে চাইনি গডফ্রে। আমি এমন একজনকে ভালোবেসেছি যে ভালোবাসার যোগ্য না, কিন্তু তাকে আমি ভুলতেও পারছি না। সব সময় শুধু ওরই কথা মনে পড়ে। ও অবশ্য জানে না, কখনো জানবেও না। ওর সঙ্গে আর কোনোদিন দেখা করব না ঠিক করেছি। কাউকে ওর নামও বলবো না। গডফ্রে প্লিজ, তুমি এখন যাও, আমি একটু একা থাকতে চাই। কান্নায় ভেঙে পড়ল ও। মিস্টার গডফ্রে হাঁটু মুড়ে ওর সামনে বসে পড়ে ওকে দুহাতে জড়িয়ে ধরলেন।
র্যাচেল মিনতির সুরে বললেন, আমি আর কিচ্ছু চাই না, শুধু তোমাকে বউ করে পেতে চাই। বলো, তুমি আমার হবে। আমাকে অমন করে লোভ দেখিও না গডফ্রে, বলল ও। আমি রাজি হলে দেখবে একটা না একটা সময় দুজনেরই মনে হবে ভুল করেছি। মোটেই না সোনামণি, কখনো তা মনে হবে না। আমার যতটুকু সাধ্য তার বেশি কেন চাও তুমি? আমি শুধু তোমাকে চাই সোনা, শুধু তোমাকে। র্যাচেলকে কাছে টেনে গালে গাল ঠেকালেন। মা সুস্থ না হওয়া পর্যন্ত ওকে কিছু বলবো না আমরা, কেমন? বলল র্যাচেল। আপাতত কথাটা অন্য কাউকেও বলো না। তুমি এখন যাও, সন্ধেয় এসো। র্যাচেল উঠে পড়ে পর্দার দিকে চাইল। পর্দা টেনে দিয়েছে কে? বলল, সেজন্যই এত গরম লাগছে। পর্দার কাছে চলে এলো। পর্দায় হাত রাখতেই সিঁড়ি থেকে ভেসে এলো চাপরাশির কণ্ঠ। মিস র্যাচেল, চেঁচাচ্ছে। আপনি কোথায় মিস র্যাচেল? জলদি নিচে আসুন। বিবি সাহেব অজ্ঞান হয়ে গেছেন, আমরা জ্ঞান ফেরাতে পারছি না। পর মুহূর্তে আমার বিপদ কেটে গেল। সবার অলক্ষ্যে ওদের পেছন পেছন নিচে নেমে এলাম। ভঙ্গিটা এমন যেন লাইব্রেরি থেকে আসছি। হলরুমে দেখা পেলাম মিস্টার গডফ্রের। ডাক্তার ডাকতে ছুটছেন। ওদিকে যান, আঙুল দেখালেন ঘরের দিকে। সোফার পাশে হাঁটু মুড়ে বসা র্যাচেল। মামির চেহারা একবার দেখেই বুঝে নিলাম যা বোঝার। ডাক্তার চলে এলেন শীঘ্রই। জানালেন লেডি ভেরিন্ডার মারা গেছেন। প্রতিশ্রুতি মোতাবেক আমাকে কিছু দিতে পারার আগেই চিরবিদায় নিলেন তিনি।